শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা থেকে। মাতা ঠাকুরানী। শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর কাশীপুরের বাগান বাড়িতে যাতে মা অন্তত কিছুদিন থাকতে পারেন, স্বামীজি সেই চেষ্টা করেছিলেন। মা নিজেই বলেছেন, তার শ্রী রামকৃষ্ণের যাবার পর নরেন এরা বললে, বাড়িটা 3 দিনও থাক, আমরা ভিক্ষা করে খাওয়াবো মাকে। সদ্য সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে, তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীপুর থেকে বলরাম বাবু শ্রী মাকে তার বাগবাজারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে কয়েকদিন থাকার পর শ্রী মা বৃন্দাবনে বছরখানেক বাস করেন। এর ব্যয়ভার বলরাম বাবু প্রভৃতি ভক্তগণ বহন করেছিলেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে এসে শ্রীমা কামারপুকুরে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিলেন। রানী রাসমণির দৌহিত্র এবং মথুরবাবুর পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক 7 টাকা করে দিতেন। কিন্তু কয়েক মাস দেওয়ার পর শ্রীমায়ের বৃন্দাবনে বসবাস কালেই কালীবাড়ির দিনু খাজানজি ও অন্যান্যরা ওই টাকা বন্ধ করে দেয়। শ্রী রামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র রামলালেরও এই ব্যাপারে প্ররোচনা ছিল। স্বামীজি ওই টাকা বন্ধ না করার জন্য খুব অনুরোধ করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। কামারপুকুরে শ্রী মায়ের কষ্টের কথা জানাজানি হওয়ার পর ভক্ত সন্তানেরা মাঝে মাঝে শ্রী মাকে কলকাতায় এনে রাখতেন। কিন্তু শ্রী মায়ের নির্দিষ্ট কোনো বাসস্থান ছিল না। বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে তার থাকার ব্যবস্থা করা হতো। সংঘজননীর বাসস্থানের এই অনিশ্চয়তা স্বামীজির অন্তরে গভীর দুঃখ এবং তীব্র গ্লানির সঞ্চার করত। তাই স্বামীজির বরাবরের বাসনা ছিল শ্রী মায়ের জন্য একটি চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। আমেরিকা থেকে লেখা স্বামীজির চিঠিতে সেই উদ্বেগ ও ব্যাকুলতার কথা তিনি বারবার প্রকাশ করেছেন। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে 1894 খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি। সেই চিঠিতে স্বামীজি লিখছেন, প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি। যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায়, তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা। এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি। জমিটা বড় চাই। বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো, ক্রমে ভালো বিল্ডিং তুলব, চিন্তা নাই। আবার 1894 খ্রিস্টাব্দেই স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি খরিদ করিতে হইবে, তাহা ঠিক করিবে। অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক, পরে দেখা যাইবে, কিন্তু জমিটা প্রশস্ত চাই। কি প্রকারে কাহাকে টাকা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে। 1894 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তার চিঠিতেও ওই একই সুর পুনরাবৃত্তি করেছেন স্বামীজি। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা ভাড়া করতে পারলে
তখন আমি অনেকটা নিশ্চিন্তি। বুঝতে পারিস, 2-3 হাজার টাকার মতো একটা জায়গা দেখ। জায়গাটা বড় চাই, আপাতত মেটে ঘর, কালে তার উপরে অট্টালিকা খাড়া হয়ে যাবে। যত শীঘ্র পারো জায়গা দেখো, আমাকে চিঠি লিখবে। কালী কৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কিরকম করে টাকা পাঠাতে হয়, কুকের দ্বারা কি প্রকারে। যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চাই। ওইটি হলে ব্যাস, অর্ধেক হাঁপ ছাড়ি। জায়গাটা বড় চাই, তারপর দেখা যাবে। আমাদের জন্য চিন্তা নাই, ধীরে ধীরে সব হবে। কলকাতার যত কাছে হয় ততই ভালো। একবার জায়গা হলে মা ঠাকুরানীকে সেন্টার কেন্দ্র করে গৌরীমা, গোলাপ মা একটা বেডল হুজুগ মাতিয়ে দিক। 1 মাসের মধ্যেই আবার 1894 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর স্বামীজি এই একই কথাই স্বামী রামকৃষ্ণানন্দকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। লিখছেন, পূর্বের পত্রে লিখিয়াছি যে তোমরা মা ঠাকুরানীর জন্য একটা জায়গা স্থির করিয়া আমাকে পত্র লিখিবে, যত শীঘ্র পারো। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আর একটি চিঠিতে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য পত্রপাঠ জায়গা অনুসন্ধান করিবে। একটা বড় জমি প্রথমে চাই, তারপর বাড়ি ঘর সব হবে। আমাদের মঠ, সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব, অর্থাৎ কাহার নামে লিখিতে, তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম। টাকা পাইবা মাত্রই জমি খরিদ করিবে। পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো, কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ 2টা জমি যাহাতে অতি নিকটে হয় এমতো চেষ্টা করিবে। কলিকাতা হইতে কিছু দূরে হয় চিন্তা নাই, 2টো জমির কথা ভুলবে না। এবং তোমাদের মধ্যে কে এই কার্যের ভার লইবে তাহা লিখিবে। গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। স্বামী ব্রহ্মানন্দকে 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ শেষ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভায়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা। আমার টাকা করে সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো। জমির জন্য 3-4 হাজার অথবা 5 হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দ্বার এক্ষণে মাটির ভালো, 1তলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘর দ্বার ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে, তাই উকিলের পরামর্শে করিবে। ওই চিঠিরই শেষাংশে লিখছেন, কিছু কালেকশন নেবে, তাতে 2-1 হাজার টাকা হতে পারবে। তাহলে মা ঠাকুরানীর জমির উপরে দস্তুর মতো ঘর দ্বার হয়ে যাবে। বৈকুণ্ঠ সান্যালকে 9ই ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায়, স্বামীজি দেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে
গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন। এমনকি এখন যেখানে মায়ের বাড়ি সেই জায়গাটিও স্বামীজি সম্ভবত দেখে রেখেছিলেন এবং ওই বাড়ির মালিক কেদার দাসের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল। কিন্তু 1902 সালে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে। 4 বছর পরে 1906 খ্রিস্টাব্দে 18 জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন। 1907 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ 2700 টাকা ও আরও কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে বাড়ি তৈরি শেষ হয়। 1909 খ্রিস্টাব্দের 23 মে শ্রীমা এই বাড়িতে পদার্পণ করেন। অবশ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন এমনও হতে পারে স্বামীজিকে হয়তো শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।